বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর আমার ছোট্ট ছোট্ট সোনামণি শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাই আমার আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগত। আমি জয়নব আক্তার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আগ্রাবাদ মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অ্যাকাউন্টিংয়ের করাচ্ছিলাম জাবেদা এবং সমীকরণ। এটা আসলে প্রথম চ্যাপ্টার থেকেও আসতে পারে, আবার মাঝে মাঝে হিসাবের বইসমূহ যেটা দ্বিতীয় অধ্যায় ওখান থেকেও আসতে পারে। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে অঙ্কটা করাবো আমি ঠিক করেছি, সেটা হলো চট্টগ্রাম বোর্ড 2015। আমি প্রশ্নটা নিয়েছি চট্টগ্রাম বোর্ড 2015, কিন্তু আমি এখানে যেভাবে দেয়া আছে ওইভাবে কিন্তু করাবো না। এখানে যেহেতু সৃজনশীল প্রশ্ন, তোমাদেরকে এখন প্রথম থেকে আমরা করাচ্ছি, তাহলে প্রথম থেকে তোমাদেরকে কিন্তু সব কিছুই করতে হবে। অর্থাৎ যতগুলো প্রশ্নে জাবেদা থাকে সবগুলো শিখতে হবে, যতগুলি প্রশ্নে এন্ট্রি থাকবে সবগুলি সমীকরণের প্রভাবটা শিখতে হবে। এই জন্য আমি তোমাদের, যদিও প্রশ্নে কিন্তু দেয়া আছে চারটা লেনদেনের জাবেদাভুক্তিকরণ এবং 4টা লেনদেনের সমীকরণ। আমি কিন্তু তোমাদের পুরো অঙ্কটাই করাবো। আমি এখানে যেভাবে দেয়া আছে সেভাবে করাবো না, কিন্তু আমি প্রশ্নের উদ্দীপকটা আমি নিচ্ছি চট্টগ্রাম বোর্ড 2015 প্রশ্ন থেকে। উদ্দীপকটা নিচ্ছি চট্টগ্রাম বোর্ড 2015। প্রশ্নটা একটু বলছি তোমাদের, তোমরা শুনে নাও। 2014 সালের 1 জানুয়ারি তারিখে জনাব রিয়াজ নগদ 80,000 টাকা এবং 80,000 টাকা 40,000 টাকার আসবাবপত্র ও মিতার নিকট হতে 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার লেনদেন সমূহ নিম্নরূপ: জানুয়ারি 5 ভ্যাট সহ নগদে মাল ক্রয় 57,500। তারপরে রফিকের নিকট নগদ বিক্রয় 60,000 টাকা। 12 তারিখ আন্তঃফেরত 5,000 টাকা। 15 তারিখ কমিশন পাওয়া গেল 7,000 টাকা। এরপরে আছে 20 তারিখ নগদে যন্ত্রপাতি ক্রয় 20,000 টাকা। 25 ফারুকের নিকট হতে পণ্য ক্রয় 10,000 টাকা। 28 ভাড়া প্রদান 8,000 টাকা। 30 ফারুককে পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা দেওয়া হলো। এটা ছিল উদ্দীপক। আর তোমাদের করতে বলা হয়েছিল, বোর্ডের প্রশ্নে যেটা আসছে সেটা একটু বলি। এখানে ছিল মিস্টার রিয়াজের ব্যবসায় শুরুতে মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার ছিল 5 তারিখ 12 তারিখ 15 তারিখ এবং 30 তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত করো। আর গ নাম্বার ছিল 10, 20, 25 এবং 28 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাও। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের এখানে কিন্তু চারটা লেনদেন করতে বলেছে। 4টা লেনদেনের জাবেদা, 4টা লেনদেনের সমীকরণটা করতে বলেছে, কিন্তু আমি তোমাদের আজকে পুরো অঙ্কটাই করাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং অঙ্কটা করে নেবে। প্রশ্নের উদ্দীপকটা আমি নিয়েছি চট্টগ্রাম বোর্ড 2015 প্রশ্নটা। তোমরা একটু প্রশ্নটা বইটা হাতের কাছে নাও এবং বইটা নিয়ে প্রশ্নটা দেখে দেখে আমার সাথে সাথে অঙ্কটা করবে। প্রথমে আমি কিন্তু মূলধনটাই বের করছি। ক নাম্বার, মিস্টার রিয়াজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ অথবা বছরের শুরুতে মূলধনের পরিমাণ কত টাকা ছিল সেটা বের করতে গেলে প্রথমে আছে নগদ 80,000 টাকা, 40,000 টাকার আসবাবপত্র এবং ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে নগদ টাকা সম্পদ, আসবাবপত্র সম্পদ, ঋণ বাবদ কিন্তু টাকা আসছে। সুতরাং ঋণটাও কিন্তু ঋণ বাবদ যেহেতু টাকাটা আমরা পাচ্ছি, সেটাও কিন্তু নগদ টাকার সাথে যোগ করে মূলধনটা বের করতে হবে। কিভাবে আমরা করব একটু দেখে নাও। প্রারম্ভিক মূলধন নির্ণয়, প্রথমে আসবে নগদ 80,000 টাকা, ঋণ 50,000 টাকা, দুইটা যোগ করলে 1,30,000 টাকা। নিজের নগদ টাকা 80,000 টাকা, ঋণকৃত টাকা 50,000 টাকা, টোটাল 1,30,000 টাকা। এছাড়াও আসছে আসবাবপত্র সম্পদ 40,000 টাকা। আমরা যদি নগদ এবং আসবাবপত্র যোগ করি তাহলে আসবে 1,70,000 টাকা। তারপরে মিতার ঋণটা বাদ দিতে হবে। মিতার ঋণ যেটা আসবে রেজাল্ট 1,20,000 টাকা, সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। তাহলে এখানে তোমাদের বলে রাখি, সবসময় বেশিরভাগ অঙ্কেই কিন্তু ঋণ দেওয়া থাকে। ঋণটা থাকলে ঋণের টাকাটা তোমরা নগদের সাথে একবার যোগ করবে, আবার বিয়োগ করে দেখাবে। অর্থাৎ প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় ঋণটা একবার যোগ হবে এবং আরেকবার বিয়োগ করতে হবে। তো যোগ করবে কিসের সাথে? নগদের সাথে। আর বাদ দিতে হবে মোট সম্পদ থেকে। আমরা যদি দায়টা বাদ দিই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে মূলধন। তারপরে আসবে এরপরে 5, 12, 15, 30 তারিখে লেনদেনগুলির জাবেদাভুক্তিকরণ। আমি কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু সবগুলো জাবেদাই তোমাদের করে দেখাবো। তোমরা সবগুলো জাবেদাই করবে। আর
পুরোটাই কিন্তু আমি সমীকরণটা তোমাদের করে দেখাবো, সুতরাং তোমরা পুরো অঙ্কটাই করে নাও। এখানে চারটা দেওয়া হয়েছে বোর্ডের প্রশ্নে, যেহেতু 4 নাম্বারের জন্য 4টা লেনদেনই যথার্থ বলে মনে করেছেন যারা প্রশ্ন করেছেন, তারাই যথার্থ বলে মনে করেছেন। আমরাও মনে করি হ্যাঁ 4টা লেনদেনই করা উচিত, তাহলে আমাদের নাম্বার দিতে সুবিধা, তোমাদের অঙ্কটা করতে সুবিধা এবং তাড়াতাড়ি হয়ে যাবে। 4টা লেনদেনের জন্য 4 নাম্বার, একটা লেনদেন ভুল হলে 1 নাম্বার কাটা যাবে, 3 নাম্বার পাবে। আবার সমীকরণেও একই রকম, সমীকরণে 4টা এন্ট্রি থাকবে, 4টা এন্ট্রি যদি ঠিকমতো পোস্টিং দিতে পারো 4 নাম্বারই পাবে। পুরোটা করে ফেলতে পারলে, সমীকরণটা যদি প্রমাণ করতে পারো 4 নাম্বার, আর যদি একটা এন্ট্রি ভুল করো তাহলে 1 নাম্বার কমবে, 2টা এন্ট্রি ভুল করলে 2 নাম্বার কমবে, এভাবে নাম্বার দেওয়া হবে। আমি তোমাদের পুরো অঙ্কটাই করাচ্ছি। এবারে আমরা চলে যাচ্ছি জাবেদায়। জাবেদা করতে গেলে জাবেদার যে ছকটা আছে সেটা একটু করতে হবে। আমি তোমাদের এখানে যেহেতু ছকটা আমি আর করে দেখাচ্ছি না, মূল জাবেদায় চলে যায়। জাবেদার ছকে কয়টা কলাম থাকে? জাবেদা করতে গেলে যা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে রুলসটা আছে সেটা আমি তোমাদের দিয়েছিলাম বোধহয় সম্ভবত লেকচার 2-তে বা 3-তে, আমার মনে নাই, লেকচার 2 বা 3-তে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। ওখানেই কিন্তু হিসাবের যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম, এটাই কিন্তু জাবেদা করার নিয়ম। জাবেদা হচ্ছে প্রত্যেকটা লেনদেনকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা, এক পক্ষ ডেবিট করতে হবে, অন্য পক্ষ ক্রেডিট করতে হবে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে। যে বইটা আমরা সর্বপ্রথম লিখি তাকে জাবেদা বলে। তো জাবেদা করতে গেলে ডেবিট ক্রেডিট চিনতে হবে। ডেবিট ক্রেডিট চিনতে গেলে আমাদের গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং দুতরফা দাখিলা পদ্ধতি যে হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। এটা তোমাদের সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি দুটাই কিন্তু আমি তোমাদের লেকচার দিয়েছিলাম ভিডিও, তোমরা সেই গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিংয়ে সেই লেকচার ভিডিওটা দেখে নিও। তারপরে আজকে তোমাদের যেটা করাবো সেটা হলো জাবেদা। এখন যেটা প্রথমে প্রারম্ভিক মূলধনটা আমরা বের করলাম, এবার আমরা জাবেদা করব। জাবেদা করতে গেলে 1 তারিখের জাবেদাটা আমি আর না করলাম, আমি করব জানুয়ারি 2014 জাবেদা দাখিলা দাও। ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই, প্রশ্ন দেওয়া আছে, আর যদি বলা না থাকে তাহলে ব্যাখ্যা লিখতে হবে। 2014 জানুয়ারি 5 1 তারিখের জাবেদাটা কি হবে একটু বলে রাখি। যদি জাবেদা করতে বলে তাহলে কিন্তু 1 তারিখের জাবেদাটা আমাদের লিখতে হবে। নগদান হিসাব ডেবিট, আমরা যেভাবে মূলধন বের করেছি ঠিক ওইভাবেই জাবেদা করতে হবে। অনেক সময় প্রিয় শিক্ষার্থীরা আমরা যেটা দেখি সেটা হচ্ছে হয় জাবেদা ঠিক করেছে মূলধন ভুল করেছে, আবার মূলধন ঠিক করেছে জাবেদা ভুল করেছে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে দুইটা জিনিস কিন্তু একই রকম। তাহলে ওখানে নগদান হিসাব ডেবিট করতে হবে। আমরা মূলধন বের করার সময় যত টাকা লিখেছি তত টাকায় লিখতে হবে 1,30,000 টাকা। নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র ডেবিট, মিতার ঋণ হিসাব ক্রেডিট এবং মূলধন হিসাব ক্রেডিট। প্রথমে আসবে ভ্যাট সহ নগদে মাল ক্রয়। ভ্যাট সহ নগদে মাল ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, যেহেতু মালটা আসবে, ক্রয়টা পণ্যটা আসছে, ক্রয় হিসাব ডেবিট। আর কি যাচ্ছে? নগদ টাকা যাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট। আর ক্রয়ের সাথে কিন্তু একটা ভ্যাট যুক্ত আছে। এখানে ভ্যাট সহ বলা আছে, ভ্যাট সহ। অনেক সময় ভ্যাট সহ কিন্তু বলা থাকে না, শুধু মাল ক্রয় এত টাকা, তার উপর 15% হারে ভ্যাট ধার্য করো বা 10% হারে ভ্যাট ধার্য করো, এরকম বলা থাকতে পারে। কিন্তু যখন ভ্যাট সহ বলা থাকবে তখন কিন্তু আমাদের একটা নিয়ম ফলো করতে হবে, নিয়ম মানতে হবে। সেটা হলো বাংলাদেশে প্রযোজ্য ভ্যাটের হার হলো 15%। তাহলে যখনই ভ্যাট সহ বলা থাকবে তখন কিন্তু ওই টাকাটার মধ্যে ভ্যাটটা অন্তর্ভুক্ত আছে, 15% অন্তর্ভুক্ত আছে মনে করে আমাদের করতে হবে। আমরা কিভাবে বের করব? আমরা ধরো আমি কিভাবে এখন ভ্যাটটা বের করছি তোমাদের একটু নোটটা দেখাই। এটা কিন্তু একটা নোট। মনে করি ক্রয় সমান 100, ভ্যাট সমান 15। তাহলে ভ্যাট সহ ক্রয় কত টাকা হবে? ভ্যাট সহ ক্রয় 115 টাকা। তাহলে ক্রয় যদি 100 টাকা হয়, ভ্যাট যদি 15 টাকা হয়, ভ্যাট সহ ক্রয় কত টাকা হবে? 115 টাকা। তাহলে এখন আমরা যদি ক্রয় মোট এই 115 টাকার মধ্যে কত টাকা ভ্যাট বের করতে চাই, তাহলে আমাদের বের করতে হবে 57,500 গুণ 115 ভাগের 15, অর্থাৎ এটার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, এটার মধ্যেও ভ্যাট অন্তর্ভুক্ত আছে। তাহলে 115 দিয়ে ভাগ করতে হবে, 15 দিয়ে গুণ করতে হবে, রেজাল্টটা আসবে 50,000 টাকা। তোমরা একটু ক্যালকুলেটারে করো। 57,500 গুণ 115 ভাগের 15, এটাকে আমরা যদি আবার অন্যভাবে লিখি সেটা 23 ভাগের 3 দিয়েও করতে পারো, 115 ভাগের 15 দিয়েও করতে পারো, যদি
ভ্যাট সহ ক্রয় এবং ভ্যাট সহ বিক্রয় দেওয়া থাকে তাহলে এইভাবে বের করতে হবে। আর যদি ভ্যাট সহ দেওয়া না থাকে, শুধু বলা থাকে পণ্য ক্রয় এত টাকা, যার উপর ভ্যাট ধার্য করতে হবে, ভ্যাট ধরতে হবে, তখন কিন্তু আমরা 115 ভাগের 15 দিয়ে করব না, আমরা তখন 100 ভাগের 15 দিয়ে করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট। মনে রাখবে ভ্যাটটাও কিন্তু ক্রয়ের সাথে আমরা যে ভ্যাটটা দেই সেটাও কিন্তু ব্যয়। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যেহেতু এটা নগদে বলা ছিল, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা হচ্ছে 5 তারিখের এন্ট্রিটা। এরপর আসবে জানুয়ারি 10 তারিখে ছিল রফিকের নিকট নগদে মাল বিক্রয়। এখানে কিন্তু রফিকের নিকট মাল বিক্রয় বলা ছিল, তাহলে নগদে বলা থাকলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। রফিক আসবে না, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদ যদি হয়, নগদান 60,000 টাকা লিখো, 60,000 টাকা, আর বিক্রয় 60,000 টাকা। রফিকের নিকট বলা আছে কিন্তু আবার নগদে বলা আছে, সেজন্য এটা নগদ টাকা আসবে। রফিক এখানে দেনাদার আসবে না, ধারে হবে না। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপরে হচ্ছে আন্তঃফেরত। আন্তঃফেরত সেটা হলো 12 তারিখ। আন্তঃফেরত হচ্ছে বিক্রয় ফেরত, তাহলে বিক্রয় ফেরত ডেবিট, বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট, দেনাদার বা প্রাপ্য। আমি ধরে নিলাম এটা ধারে বিক্রয়কৃত, কিন্তু কিছুই বলা নাই, তাহলে আমরা ধারে বিক্রয়কৃত মালই ধরবো। আন্তঃফেরত হলে বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, 5,000 টাকা। তারপরে আসবে কমিশন পাওয়া গেল 15 তারিখ। 15 তারিখ কমিশন পাওয়া গেল, কমিশন বাবদ টাকা পাচ্ছি, নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। কমিশন বাবদ টাকা পাচ্ছি, তাহলে নগদান ডেবিট হবে, কমিশন ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। টাকার অ্যামাউন্টটা হলো 7,000 টাকা, 7,000 টাকা। তারপরে নগদে যন্ত্রপাতি ক্রয়। নগদ একটা সম্পদ, যন্ত্রপাতি একটা সম্পদ, যন্ত্রপাতি বৃদ্ধি পাচ্ছে, নগদ টাকা হ্রাস পাচ্ছে, তাহলে নগদান হিসাব ডেবিট 20 তারিখ। যন্ত্রপাতি ডেবিট হবে, যন্ত্রপাতি আসবে, যন্ত্রপাতি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকার অ্যামাউন্ট হলো 20,000 টাকা। শিক্ষার্থীরা তোমরা দেখে নাও, যন্ত্রপাতি আসবে, নগদ টাকা যাবে, যন্ত্রপাতি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপরে আসবে ফারুকের নিকট হতে পণ্য ক্রয়। ফারুকের নিকট হতে পণ্য ক্রয়, এই এন্ট্রিটা হলো, এটার তারিখ হলো 25 তারিখ। তাহলে ফারুকের নিকট থেকে পণ্য ক্রয়কৃত মালটা আসবে, আর কার কাছ থেকে ক্রয় করলাম, কে দিচ্ছে আমাদের, দাতা হচ্ছে ফারুক। এখানে পাওনাদার বৃদ্ধি পাচ্ছে, প্রদেয় হিসাব বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রদেয় ক্রেডিট হবে, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। হিসাব ক্রেডিট অ্যামাউন্টটা হলো 10,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, 10,000 টাকা। এখানে প্রদেয় হিসাব ফারুকও লিখতে পারো, প্রদেয় হিসাবও লিখতে পারো। তারপরে আসবে ভাড়া প্রদান, 28 তারিখ। ভাড়া প্রদান, ভাড়া প্রদানের জন্য ভাড়া একটা ব্যয়, ব্যয় এবং ক্ষতি ডেবিট, আয় এবং লাভ ক্রেডিট, সেজন্য ভাড়াটা ডেবিট করতে হবে। ভাড়া ব্যয় বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। ভাড়া প্রদান 8,000 টাকা, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 8,000 টাকা। তারপরে আসবে 30 তারিখ। 30 তারিখে দেখো ফারুককে পূর্ণ নিষ্পত্তিতে প্রদান করা হলো। ফারুকের এন্ট্রিটা কত ছিল, প্রদেয় হিসাব 10,000 টাকা। ফারুকের কাছ থেকে 10,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছিল, কিন্তু তাকে পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হচ্ছে। 9,000 টাকা দিয়ে দিলে তাহলে আর বাকি টাকা কি হবে, বাট্টা। যখনই পূর্ণ নিষ্পত্তি বলা থাকবে তখন কিন্তু বাট্টা ধরতে হবে, আর যদি পূর্ণ নিষ্পত্তি বলা না থাকে তাহলে বাট্টা ধরতে হবে না, অবশিষ্ট টাকা ব্যালেন্স হিসাবে থেকে যাবে। এখানে পূর্ণ নিষ্পত্তি টাকা প্রাপ্তির ক্ষেত্রে হতে পারে, টাকা প্রদানের ক্ষেত্রে হতে পারে। এখন যেহেতু দেয়ার প্রদানের ক্ষেত্রে হচ্ছে, তাহলে এই বাট্টাটা হচ্ছে
প্রাপ্ত বার্তা। আর যখন আমরা টাকা প্রাপ্তির ক্ষেত্রে বার্তা ডেবিট করি সেটা হচ্ছে প্রদত্ত বার্তা। এই বার্তাটা ক্রেডিট করতে হবে। তাহলে নগদান হিসাব ডেবিট, প্রদেয়কে প্রদান করছি আমরা, পরিশোধ করছি, তাহলে প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব, এটা কিন্তু ফারুক, এই লেনদেনটা কার সাথে ছিল? ফারুকের সাথে। প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বার্তা হিসাব ক্রেডিট। এখানে প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তা কথাটা না লিখলেও চলবে, কারণ তোমরা লিখতে গিয়ে যদি প্রদত্ত প্রাপ্তর মধ্যে ভুল করে ফেলো, এর জন্য না লিখো। তাহলে প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বার্তা হিসাব, এগুলো কিন্তু দুইটাই ক্রেডিট। নগদান প্রদেয় হিসাব লিখো 10,000 টাকা, যেহেতু পূর্ণ নিষ্পত্তি তাকে পূর্ণ টাকাটাই পরিশোধ করা হবে, 10,000 টাকা। তারপরে দিচ্ছে কত টাকা? নগদান হিসাব 9,000 টাকা, 9,000 টাকা প্রদান, আর বাকি 1,000 টাকা হচ্ছে বার্তা। তাহলে প্রদত্ত এখানে প্রাপ্ত বার্তা কত টাকা? 1,000 টাকা। তাকে 9,000 টাকা দিলাম, তাকে 1,000 টাকা কম দিলাম, সেটা আমরা আমাদের লাভ হচ্ছে। এই বার্তাটা হচ্ছে আয়, প্রাপ্ত বার্তা আয়। আর যখন আমরা টাকা পাওয়ার সময় যে টাকাটা ছেড়ে দিই সেটা হচ্ছে প্রদত্ত বার্তা, সেটাকে ডেবিট করতে হয়। তাহলে জাবেদা আমাদের এখানেই শেষ। আমি প্রথম থেকে জাবেদাগুলো আরেকবার বলছি। প্রথম জাবেদাটা নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র ডেবিট এবং ঋণ হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট করতে হবে। এখানে মনে রাখতে হবে যদি ঋণ থাকে তাহলে ঋণের টাকাটা নগদ টাকার সাথে যোগ করতে হবে, আর যদি ঋণ না থাকে, পাওনাদার থাকে, তাহলে পাওনাদার বাদ দিয়ে বাকিটা মূলধন ধরতে হবে। এরপরে আছে ভ্যাট সহ পণ্য ক্রয় বা মাল ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, এটা কিন্তু নগদেই ছিল, তাহলে নগদে বলা ছিল। ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হবে 50,000 টাকা, ভ্যাট 7,500 টাকা, আর টোটাল হচ্ছে 57,500। রফিকের নিকট নগদে মাল বিক্রয়, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। শুধুমাত্র রফিকের নিকট বিক্রয় থাকলে আমরা লিখতাম প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু যেহেতু এখানে নগদ টাকা পাওয়া যাচ্ছে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আন্তঃফেরতের জন্য এটা আমি কিন্তু এখানে কিন্তু আন্তঃফেরত নগদে বা ধারে কোনো কিছুই বলা নাই, তো আমি এটাকে ধারেই মনে করলাম, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই বলা থাকে বিক্রিত পণ্য ফেরত লওয়া হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিক্রিত পণ্যটা, নগদে বিক্রিত পণ্য অনেক সময় ফেরত আসে না। আমরা ধারে বিক্রিত পণ্যের ক্ষেত্রেই ফেরতের অপশানটা রাখি। তাহলে আন্তঃফেরত কিন্তু ডেবিট, বিক্রয় ফেরত হচ্ছে আন্তঃফেরত, যেই ফেরতটা আসবে সেটা হচ্ছে আন্তঃফেরত বা বিক্রয় ফেরত। আর দেনাদার হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট। কমিশন পাওয়া গেল, কমিশন বাবদ টাকা পাচ্ছি, কমিশন একটা জিনিসটা, কমিশন বাবদ টাকা পাচ্ছি। তাহলে নগদান হিসাব ডেবিট, কি বাবদ পাচ্ছি? কমিশন বাবদ। কমিশন একটা আয়, আয়কে ক্রেডিট করতে হবে। যন্ত্রপাতি ক্রয় নগদে, যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট। তারপরে ফারুকের নিকট হতে পণ্য ক্রয়, ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আর ভাড়া প্রদান, ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর ফারুককে পূর্ণ নিষ্পত্তিতে প্রদান, ফারুক বা প্রদেয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, বার্তা ক্রেডিট। পূর্ণ নিষ্পত্তি না হলে কিন্তু আমরা প্রদেয় লিখতাম 9,000, নগদানও লিখতাম 9,000 টাকা, আর 1,000 টাকা ব্যালেন্সটা থেকে যেত। যেহেতু পূর্ণ নিষ্পত্তি করা হচ্ছে, সুতরাং প্রদেয় হিসেবের আর কোনো ব্যালেন্স থাকবে না। প্রদেয় ক্রেডিট 10,000, প্রদেয় ডেবিটও করে ফেললাম 10,000, কোনো ব্যালেন্স থাকবে না। তো শিক্ষার্থীরা আমরা খ নাম্বারটা শেষ করলাম। এটা ছিল আমাদের জাবেদা দাখিলাটা, ছিল খ নাম্বার, জাবেদা দাখিলাটা খ নাম্বার। এখন আমরা করব গ নাম্বার, লেনদেনগুলো হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। এখানে 4টা করতে বলা হয়েছে, কিন্তু আমি তোমাদের শেখার জন্য আমি পুরোটাই তোমাদের করাবো, পুরো অঙ্কটাই তোমাদের করাবো। তো তোমরা পুরো অঙ্কটার জন্য একটা সমীকরণের ঘর টেনে নাও। ঘরগুলো করতে গেলে আমাদের জাবেদা থেকে দেখতে হবে আমাদের কি কি সম্পদ এবং দায় আছে, যেটা যেটা আছে সেটা সেই সম্পদ এবং দায়গুলো নিয়ে আমাদের করতে হবে। এখানে একটা নগদ আমি পাচ্ছি। প্রথমে 1 নাম্বার লেনদেনের মধ্যে, 1 তারিখের লেনদেনের মধ্যে নগদান হিসাব আছে, আসবাবপত্র আছে। তারপরে যন্ত্রপাতি একটা ক্রয় ছিল, সেজন্য একটা যন্ত্রপাতি আসবে। আন্তঃফেরতের জন্য একটা প্রাপ্য হিসাব আছে, এটা লিখবা। তারপরে আর দায়ের পাশে কি কি আসবে? এল প্লাস ওই, এল প্লাস ওইটা একটু আমি একটু ছকটা করে নিচ্ছি, তোমরা একটু দেখো। প্রথমেই তোমরা ছকটা করে নিবে, না হলে ফিগারগুলো উপরে নিচে হয়ে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যারা এক্সামিনার খাতা কাটবেন ওনাদেরও ভুল হতে পারে।
তোমরাও লিখতে গেলে লাইন পরিবর্তন হয়ে গেলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে হয়ে গেলে কিন্তু ভুল হবে। অর্থাৎ এক আইটেম অন্য আইটেমের সাথে যোগ বিয়োগ করে ফেলতে পারো। এই জন্য আগেই কয়টা লেনদেন আছে সেটা সবটা করে ফেলবে, তারপরে আমরা পুরো অঙ্কটা করব। আমি তোমাদের ছকটা দেখালাম। ছকটা করার পরে আমাদের উপর লিখতে হবে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। আর আমাদের অঙ্কটা হলো চট্টগ্রাম বোর্ড 2015। প্রথম এন্ট্রিটা ছিল জনাব রিয়াজ 80,000 টাকা নগদ, 40,000 টাকার আসবাবপত্র এবং 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলো। ঋণটাও কিন্তু ঋণ বাবদ কিন্তু টাকা আসছে, কিছু নিজের নগদ টাকা আর কিছু ঋণকৃত মূলধন, কিছু নিজের মূলধন কিছু ঋণকৃত মূলধন, দুইটাই কিন্তু নগদে আসছে। তো আমরা এখানে নগদের মধ্যে লিখব 80,000 50,000 দুইটা যোগ করে 1,30,000 টাকা, আসবাবপত্র 40,000 টাকা, ঋণ এখানে এল হচ্ছে দায়, এল দিয়ে কি বোঝায় দায়, তারপরে দায়ের মধ্যে হচ্ছে একটা প্রদেয়, প্রদেয় হিসাব, ঋণ হিসাব, তারপরে হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব আর এটা হচ্ছে মন্তব্য। মন্তব্যটা রাখতে পারো, না রাখলে কোনো সমস্যা নেই। মন্তব্যটা আমি রাখলাম, না দিলেও সমস্যা নেই, তোমরা ওমিট করতে পারো। তাহলে প্রথমে নগদ 1,30,000 টাকা, আসবাবপত্র 40,000 টাকা, প্রদেয় ছিল না, ঋণ ছিল 50,000 টাকা, আর মালিকানা সত্ত্ব হচ্ছে 1,20,000 টাকা। আমরা যদি এই দুটা যোগ করি 1,70,000 থেকে 50,000 বাদ দিলে 1,20,000 টাকা। তারপরে কি আসবে দেখো, ভ্যাট সহ পণ্য ক্রয়, ভ্যাটটাও ব্যয় ক্রয়টাও ব্যয়। তাহলে আমরা জানি মালিকানা সত্ত্বের মধ্যে কি কি আসে, মালিকানা সত্ত্বে মূলধন, তার সাথে আয়গুলি যোগ হবে, ব্যয়গুলো বাদ যাবে, উত্তোলন বাদ যাবে। আর আমরা যখন আর্থিক বিবরণীতে মালিকানা সত্ত্বটা করি তখন আমরা লিখি মূলধন যোগ নিটলাভ বাদ উত্তোলন। নিটলাভটা বের করতে গেলে সেই আয় যোগ করে ব্যয় বাদ দিলে নিটলাভটা পাওয়া যায়। তাহলে এই মূলধনের সাথে আয়গুলো যোগ করতে হবে, ব্যয়গুলো বাদ দিতে হবে। আর অন্যান্য সম্পদ এবং দায়গুলো, সম্পদ বৃদ্ধি পেলে যোগ হবে আর হ্রাস পেলে বাদ যাবে, ক্রেডিট করলে বাদ যাবে। আর প্রদেয় হিসাব এবং ঋণ হিসাব এই দুটা ক্রেডিট করলে যোগ হবে, ডেবিট করলে বাদ যাবে। এবার দেখে নাও, প্রথমে 5 তারিখ, 5 তারিখে ছিল 57,000 টাকা নগদে। তাহলে নগদ থেকে 57,500 টাকা, 57,000 টাকা না 57,500 টাকা বিয়োগ করো। আর মূলধন থেকে 57,500 টাকা একসাথেই বাদ দিয়ে দিচ্ছি। ভ্যাট সহ ছিল, ভ্যাটটাও বাদ যাবে, সুতরাং 57,500 টাকা বাদ। রফিকের নিকট নগদে মাল বিক্রয় 60,000 টাকা, এটা জাবেদাটা ছিল নগদ আর ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে নগদের সাথে আসবে 60,000 যোগ, আর মালিকানা সত্ত্বর সাথে আসবে 60,000 যোগ। নগদের সাথে যোগ, মালিকানার সাথে যোগ। প্রথমটা হচ্ছে মূলধন আনয়ন বা বিনিয়োগ, তারপরটা হচ্ছে ক্রয়, ভ্যাট সহ ক্রয় দাও, ভ্যাট সহ ক্রয়, তারপর হচ্ছে বিক্রয়, নগদ বিক্রয়, আমি নগদ শব্দটা লিখলাম না, নগদ বিক্রয়। তারপরে আন্তঃফেরতের এন্ট্রিটা কি হবে, আমরা যেহেতু বিক্রয় ধারে বিক্রয় করলে দেনাদার এবং মূলধনের সাথে আসে, তাহলে আমরা বিক্রয় ফেরতটা 12 তারিখের এন্ট্রিটা বিক্রয় ফেরত 5,000 টাকা। প্রাপ্য থেকে বাদ যাবে, যদি এখানে প্রাপ্য নাই, প্রাপ্য থেকে মাইনাস করো, প্রাপ্য থেকে বাদ আর মূলধন থেকে বাদ। বিক্রয় হ্রাস পাবে, সেজন্য মূলধন থেকে বাদ যাবে। কমিশন পাওয়া গেল, নগদে পাচ্ছি কমিশন, নগদের সাথে যোগ 7,000 টাকা, নগদের সাথে যোগ, আরেকবার কি হবে মূলধনের সাথে যোগ, যেহেতু এটা আয় সেই জন্য মূলধনের সাথে যোগ হবে। এটা হচ্ছে দেনাদার হ্রাস পাচ্ছে, এই জন্য দেনাদার হ্রাস, বা এটা আয় হ্রাসও লিখতে পারো তোমরা, আয় হ্রাস পাচ্ছে বলে আমরা এখানে মাইনাস করতেছি, আয় হ্রাস। আর এটা হচ্ছে এটা কমিশন প্রাপ্তি। তারপরে আসবে নগদে যন্ত্রপাতি ক্রয়, তাহলে যন্ত্রপাতি একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে আর নগদ সম্পদ হ্রাস পাবে। 20,000 টাকা, 20,000 টাকার একটা যন্ত্রপাতি ক্রয়,
20,000 টাকা নগদ থেকে হ্রাস পাচ্ছে, আর যন্ত্রপাতি 20,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এদিকে মাইনাস হচ্ছে, এদিকে এখানে প্লাস হচ্ছে। প্রত্যেকটা কিন্তু মাঝখান বরাবর একটা তোমরা সমান চিহ্ন দিয়ে দিবে, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের জন্য সমীকরণের দুই দিক সমান হবে। এরপরে আসবে নগদের পরে, নগদ যন্ত্রপাতি ক্রয়ের পরে ফারুকের নিকট হতে পণ্য ক্রয়। তাহলে পণ্য ক্রয়, এটা ছিল ধারে ক্রয়। ধারে ক্রয়ের ফলে পাওনাদার বৃদ্ধি পাবে বা প্রদেয় হিসাব 25 তারিখ প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে 10,000 টাকা, আর মূলধন থেকে হ্রাস পাবে 10,000 টাকা। এটা ছিল ক্রয়। তাহলে ক্রয়ের ফলে ক্রয়টা একটা ব্যয়, সুতরাং মূলধন থেকে বাদ যাবে। আর যেহেতু ধারে ক্রয়, প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে, প্রদেয়ের সাথে যোগ করতে হবে। তারপরে আছে 28 তারিখ ভাড়া প্রদান। এন্ট্রিটা হলো 28 তারিখ 8,000 টাকা ভাড়া প্রদান। 8,000 টাকা নগদ থেকে মাইনাস হবে, আর যেহেতু ভাড়াটা ব্যয়, সুতরাং মূলধন থেকেও মাইনাস হবে 8,000 টাকা। ভাড়া প্রদান। তারপরে তোমরা একটু দেখো লাস্ট এন্ট্রিটা, ফারুককে পূর্ণ নিষ্পত্তিতে নগদ টাকা দেয়া হলো 9,000 টাকা। পূর্ণ নিষ্পত্তি করলে বাট্টা আসবে। আমরা যখন পূর্ণ নিষ্পত্তিতে টাকা পেলেও বাট্টা ধরতে হবে, পূর্ণ নিষ্পত্তিতে টাকা প্রদান করলেও বাট্টা ধরতে হবে। তাহলে এখানে একটা বাট্টা আসবে। দেওয়া হলো প্রদান, তাহলে 9,000 টাকা মাইনাস করতে হবে। 9,000 পাওনাদার থেকে বাদ যাবে। পাওনাদার কিন্তু পূর্ণ নিষ্পত্তি, তাহলে পুরোটাই বাদ যাবে। পুরো 10,000 টাকায় মাইনাস করে দিতে হবে পূর্ণ নিষ্পত্তি, আর কোনো ব্যালেন্স থাকবে না। আর 1,000 টাকা আমাদের যোগ হবে, যেহেতু এটা প্রাপ্ত বাট্টা। টাকা দেওয়ার সময় কম দিচ্ছি, তাহলে সেটা আমাদের লাভ। টাকা পাওয়ার সময় কম পাচ্ছি, তাহলে সেটা আমাদের ক্ষতি। যেহেতু এটা আয় হচ্ছে, লাভ হচ্ছে, সেজন্য আমাদের এটা প্রাপ্ত বাট্টা আয়, সুতরাং এটা যোগ করতে হবে। এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা বা বাট্টা প্রাপ্তি। এন্ট্রিগুলো আমি তোমাদের বোঝার জন্যই মন্তব্যটা লিখলাম। মূলধনের সাথে যে এন্ট্রিগুলো যোগ বিয়োগ হবে সেগুলোই মন্তব্যগুলো লিখলাম, বাকিগুলো লিখতে হবে না। তাহলে আমরা সবগুলো পেয়ে গেলাম। এবার আমাদের একটু যোগ বিয়োগ করতে হবে। যোগ করতে গেলে কি কি আসবে দেখো, যেখানে এন্ট্রিগুলো কম আছে সেগুলো আমরা একই রকম লিখে ফেলতে পারি। এটা একটু ক্যালকুলেটারে করতে হবে, আর বাকিগুলো আমরা লিখে ফেলবো। তাহলে আসবাবপত্র 40,000 টাকা। তারপরে প্রাপ্য হিসাব 5,000 টাকা, তোমরা মাইনাস করে রাখো 5,000, মাইনাস চিহ্ন দাও। যন্ত্রপাতি 20,000 টাকা। তারপরে প্রদেয় হিসাবের কোনো ব্যালেন্স থাকবে না। ঋণ ব্যালেন্স 50,000 টাকা। তারপরে ঋণের পরে আর মূলধনের ব্যালেন্স হবে 1,07,500। 1,07,500। তাহলে এই দুইটা যোগ করলে আসবে 1,57,500। আর এখানে ছিল 42,000, 1,02,500। 1,02,500 যোগ করলে 1,02,500। তারপরে আসবাবপত্র 40,000, 5,000 মাইনাস হবে। এখানেও যোগ, তিনটা অ্যামাউন্ট যোগ হবে, একটা বাদ যাবে। বাদ দিলে যেটা আসবে সেটা হলো অ্যামাউন্টটা হবে 1,57,500। মোট টাকা 1 লক্ষ। এখানে কিন্তু তোমরা ক্লোজ করে দিবে, প্রত্যেকটা অ্যামাউন্ট ক্লোজ হবে। সমাপ্তি চিহ্ন টেনে দাও। তারপরে এই দুটো আমরা এখন তিনটা অ্যামাউন্ট, এখানে তিনটা অ্যাড ছিল, তিনটা যোগ করলে 1,57,500। আমাদের সমীকরণটা আমরা প্রমাণ করলাম। সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব। তাহলে এখানে নগদ, আসবাবপত্র, প্রাপ্য, যন্ত্রপাতি, প্রদেয়, ঋণ। এটা ইচ্ছা করলে এই যে আন্তঃফেরত, এটা কিন্তু আমরা নগদেও দেখাতে পারি। নগদে দেখালে আমাদের নগদ থেকে বাদ যাবে, নগদের সাথে নগদ টাকা পাচ্ছিলাম, তাহলে নগদ থেকে বাদ যাবে, আর মূলধন থেকে বাদ যাবে। তাহলে এখানে আসবে। প্রাপ্যটা না দেখালেও দেখাতে পারো, কিন্তু যখনই আন্তঃফেরত হয় তখন কিন্তু আমরা জানি দেনাদার থেকে ফেরত আসছে, এই জন্য আমরা সেটাকে সবসময় ধারে বিক্রিত পণ্যই মনে করি। ফেরতটা সবসময় ধারেই মনে করতে পারো, নোটও দিতে পারো তোমরা ইচ্ছে করলে। তাহলে টোটাল 1,57,500। প্রিয় শিক্ষার্থীরা, আমরা করলাম কি করে ফেললাম। তাহলে প্রথমে মূলধন বের করলাম, তারপর জাবেদা করলাম, তারপর সমীকরণটা করলাম। তোমাদের সুবিধার জন্য, তোমাদের শেখানোর জন্য আমি পুরো প্রশ্নটার জাবেদাগুলো করালাম এবং পুরো প্রশ্নটা নিয়েই সমীকরণের অঙ্কটা করালাম। তাহলে
আজকে তোমরা একটা পূর্ণাঙ্গ অঙ্ক করতে পারলে, যদিও সৃজনশীল হচ্ছে ছোট ছোট করে দিবে, কিন্তু বেসিক জিনিসটা যদি তোমরা না জানো তাহলে ছোট করে দিলেও কিন্তু পারবে না। এই জন্য আগে বেসিকটা শিখতে হবে, আগে সম্পূর্ণটা শিখতে হবে, তারপরে তোমাদেরকে প্রশ্ন যেখান থেকে আসুক সেইটা দিলেই তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের অনলাইন ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় অবস্থান করে ভিডিওগুলো দেখে ক্লাসগুলো ফলো করো। আল্লাহ হাফেজ।